চ্যাপ্টার 4 দেখবো, ওয়্যারলেস টেলিকমিউনিকেশন সিস্টেম। আমরা লাস্ট ক্লাসে সিডিএমএ এবং সিএ এই মডেলগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? জি স্যার। রেকর্ড করা যাবে কি? Recording in progress. So today we are going to learn in 4 different components of GSM. And we have divided the chapters in 4 sectors: overview, services, subsystem and components. So এই চারটি বিষয় আমাদের এই চ্যাপ্টার 4 বইতে আছে। আমি বইটা অলরেডি শেয়ার করেছি আমাদের গুগল ক্লাসরুমে। তো সেইটারই আসলে একটা সংক্ষিপ্ত ভার্সন আজকে আমরা আমাদের এই প্রেজেন্টেশনে দেখার চেষ্টা করব। So GSM means Global System for Mobile Communication. So basically it was founded in 1982 এবং যখন এটা ফাউন্ডেড হয় তখন এটার নাম ছিল গ্রুপ স্পেশাল মোবাইল, বাট বর্তমানে এটা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন হিসেবে বেশি পপুলার আর কি। বেশ কিছু স্ট্যান্ডার্ডের পরে বেসিক্যালি জিএসএম স্ট্যান্ডার্ডটা কনফার্ম করা হয়। আমরা আমাদের যে মোবাইল আজকে ইউজ করি আমাদের দেশে এখন সব কয়টা অপারেটরই জিএসএম এ কমিউনিকেট করে। তো বর্তমানে আমাদের পুরো পৃথিবীতে প্রায় 800 মিলিয়নের উপরে জিএসএম সাবস্ক্রাইবার আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড বেসিক্যালি জিএসএম টেকনোলজিটাই বেশি পপুলার ফর মোবাইল কমিউনিকেশন। There are also CDMA technology for mobile communication, but GSM ই সবচেয়ে পপুলার এবং এখন পর্যন্ত ম্যাক্সিমাম কান্ট্রিতে এটাই ইউজ হয়। সো জিএসএম এর যদি আমরা পারফরম্যান্সের দিক থেকে চিন্তা করি, there are some performance characteristics of GSM. তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনিকেশন। জিএসএম এর কমিউনিকেশনটা আমরা জানি যে বেসিক্যালি এটা ওয়্যারলেস ডিজিটাল কমিউনিকেশন। অ্যান্ড একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে জিএসএম এর ক্ষেত্রে যে জিএসএম আসলে ভয়েস অ্যান্ড ডাটা বোথ ক্যান সাপোর্ট ইন ডিজিটাল কমিউনিকেশন। সো আমাদের সিডিএমএ তে আসলে এই ডেটা সার্ভিসের জন্য একটা বড় গ্যাপ ছিল, বাট জিএসএম এর ক্ষেত্রে আসলে গ্যাপটা একদমই নাই। জিএসএম এর ক্ষেত্রে আমরা ভয়েস এবং ডেটা প্যারালালি এবং সাইমালটেনিয়াসলি আসলে ইউজ করতে পারি। সো এটা জিএসএম এর একটা বড় কমিউনিকেশন পারফরম্যান্স। জিএসএম বেসিক্যালি টোটাল মোবিলিটি সাপোর্ট করে। টোটাল মোবিলিটি মানে হচ্ছে যে আমরা আসলে যখন আমাদের সিম রোমিং করি আমরা কিন্তু ওই একই সিম চিপ নিয়ে আসলে ওয়ার্ল্ড ওয়াইড ঘুরে আসতে পারি। এর কারণ হচ্ছে আমাদের যে চিপ কার্ড গুলি থাকে সেটা আসলে আমাদেরকে ইন্টারন্যাশনাল অ্যাক্সেস দেয়। যে কোনো অ্যাক্সেস পয়েন্টের সাথে কমিউনিকেশন করার মাধ্যমে আমরা যে কোনো টাওয়ারের সাথে আসলে কমিউনিকেট করতে পারি। যদি আমাদেরকে অ্যাক্সেস দেওয়া হয় তাহলে একই চিপসেটটা অর্থাৎ একই সিম আমার যে কোনো টাওয়ারের সাথে কমিউনিকেট করার সক্ষমতা রাখে। যে কারণে আমরা বলি যে জিএসএম এর মাধ্যমে আমরা টোটাল মোবিলিটি উই ক্যান অ্যাচিভ। ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টিভিটি যেটা আমরা বললাম যে অনলি ওয়ান নাম্বারের মাধ্যমে নেটওয়ার্ক হ্যান্ডেল লোকালাইজেশনের মাধ্যমে আমরা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টিভিটি পাই। যখন রোমিং থাকে তখন কিন্তু আমরা আমাদের সিম নাম্বারটা চাইলে ইউজ করতে পারি, সেম নাম্বার পুরো পৃথিবীতে যে কোনো অপারেটর আন্ডারে এসে। জিএসএম এর ক্যাপাসিটি অনেক হাই, জিএসএম এর এফিসিয়েন্সি অনেক বেশি, জিএসএম এর সেলগুলা অনেক ছোট ছোট, যে কারণে আসলে এইটার ক্যাপাসিটি বা এইটার পারফরমেন্সটা বেশি হয়। তো এটার সেল ছোট মানে আসলে কি? সেল ছোট মানে হচ্ছে যে আসলে আমরা জানি যে সেল টাওয়ার গুলা 300 মিটার পর পরই দেখা যায় ঢাকা শহরে যে একটা না একটা সেল টাওয়ার আছে। তো যে কারণে একটা সেল টাওয়ারটা আসলে স্মল একটা এরিয়াতে যেহেতু কভারেজ দিচ্ছে, সো প্রত্যেকটা হ্যান্ড ডিভাইসের সাথে সেই টাওয়ারটার ক্যাপাসিটিটা আসলে অনেক হাই হয়। সো আমরা বলতে পারি যে আমরা জিএসএম এ বেটার ফ্রিকোয়েন্সি রিসিভ করতে পারি।
এবং এটা সমস্যা হয় যেহেতু একটা জায়গায় যদি অনেক মানুষ চলে আসে তখন আসলে একই সেলে অনেক কাস্টমারকে সার্ভিস দেওয়াটা একটু চ্যালেঞ্জিং। জিএসএম এর ট্রান্সমিশন কোয়ালিটিটা হাই, এটা একটা পারফরমেন্স এরিয়া, এটার অডিও কোয়ালিটি হাই এবং এইটাতে আসলে আমরা যখন মুভিং অবস্থায় থাকবো অর্থাৎ মোবিলিটিতে থাকবো এবং সেটা যদি স্পিড অনেক হাইও হয় যেমন কার, ট্রেন অথবা অন্য কোনো ভেহিকেলেও যদি আমরা থাকি দেখা যায় যে হ্যান্ড ওভার গুলো অনেক ইজিলি হয়। সো একটা টাওয়ার থেকে হ্যান্ড অফ করা এবং আর একটা টাওয়ারে হ্যান্ড ওভারের মধ্যে আসলে বেশ আনইন্টারাপ্টেড ফোন কলই থাকে। যদিও মাঝে মাঝে টেকনিক্যাল কারণে আমাদের কল ড্রপ হয়, বাট জিএসএম টেকনোলজিতে বেসিক্যালি আমরা আনইন্টারাপ্টেড ফোন কলস অ্যাটেন্ড করতে পারি যখন আমরা মোবিলিটিতে থাকি। জিএসএম এর সিকিউরিটি ফাংশনটা ভালো, এক্ষেত্রে অ্যাক্সেস কন্ট্রোল ইউজ করা হয় এবং আমাদের যে সিম কার্ড থাকে সেই সিম কার্ডের যে পিন কোড থাকে সেটার মাধ্যমে সে আসলে অ্যাক্সেস মেনটেন করে বিভিন্ন টাওয়ারে আসলে কমিউনিকেট করতে পারে। ক্ষেত্রে সিকিউরিটি কিছু ফ্লো আছে, যদি সেই সিম কার্ডটা ক্লোন করা যায় তাহলে সেম জিনিসটা দিয়ে আসলে অথেন্টিকেট করা সম্ভব, বাট তারপরেও যদি একটা সিম কার্ড দিয়ে আসলে একসাথে দুইটা নাম্বার ইউজ করা যায় না, একটাই আসলে কানেকশন সম্ভব আর কি একই টাওয়ারের এগেইনস্ট। সো দিস আর দ্য পারফরম্যান্স ক্যারেক্টারিস্টিক্স অফ জিএসএম। সো আমরা কি সবাই শুনতে পাচ্ছি আসির সাথে? জি স্যার আছে। পর্যন্ত ক্লিয়ার সবাই? এটা খুবই ইজি একটা ইস্যু। জি স্যার। ওকে, সো আমরা যদি শর্টলি ডিসঅ্যাডভান্টেজেস অফ জিএসএম দেখি যে আসলে জিএসএম এর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি। তো বেসিক্যালি আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন যেহেতু এখনো একটা নিউলি টেকনোলজি এবং এটার কোনো সিস্টেমই এখন পর্যন্ত পারফেক্ট সিস্টেম না। সো সিমিলারলি জিএসএম ইজ স্টিল নট পারফেক্ট। এটা সবচেয়ে বড় একটা ইস্যু হচ্ছে ডাটা ক্যানট বি এনক্রিপ্টেড ইন এন্ড টু এন্ড কানেকশনস। আমরা যেমন এখন হোয়াটসঅ্যাপ অন্যান্য জিনিসগুলাতে অলরেডি এন্ড টু এন্ড এনক্রিপশন ইউজ করতে পারি, বাট আমরা কিন্তু আমাদের মোবাইল ফোনে আমরা যে ভয়েস কল করি সেটা কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপশন করা যায় না, অর্থাৎ চাইলেই মাঝখানে যে কেউ আড়ি পেতে কিন্তু আমাদের ভয়েসটা শুনে নিতে পারে। সো এই এন্ড টু এন্ড এনক্রিপশন স্টিল নট পসিবল ইন দিস জিএসএম। জিএসএম এ আমরা ফুল আইএসডিএন ব্যান্ডউইথ আবার ইউজ করতে পারি না। সো এটা একটা ইস্যু থাকে যে জিএসএম এ কোনো ফুল ব্যান্ডউইথ ইউজ করা যায় না এবং একই সাথে ব্যান্ডউইথ এবং কল যদি আমরা দুইটাই করতে চাই, অর্থাৎ আমরা যদি একই সাথে সিমultaneously বা প্যারালালি যদি আমরা ডাটা এন্ড ভয়েস রিসিভ করতে পারি তাহলে আসলে কোনো ট্রান্সপারেন্ট বি চ্যানেলও নাই জিএসএম এ। করা যায় বাট খুব একটা ট্রান্সপারেন্ট না বি চ্যানেলটা, যে দুইটাই আসলে ক্রিস্টাল ক্লিয়ার, তখন কোনোটা না কোনোটার উপর একটু এফেক্ট পড়ে। অ্যাবিউজ অফ প্রাইভেট ডাটা পসিবল, যেহেতু এন্ড টু এন্ড এনক্রিপশন নাই সেটা আসলে পসিবল, ডাটা এখান থেকে লিক হতে পারে। আমরা আগেও জানি যে জিএসএম একটা কমপ্লেক্সিটি এনাবলড সিস্টেম এবং এটার কমপ্লেক্সিটি অনেক হাই। জিএসএম এর আসলে অনেক ইনকম্প্যাটিবিলিটিস আছে বিভিন্ন রকম ডিভাইসের সাথে, অর্থাৎ আমরা ডিভাইস আসলে এটা সেন্ট্রালাইজড না, অর্থাৎ আমরা যদি মনে করি যে আমি একটা মোবাইল ফোন নতুন তৈরি করলাম সেটা জিএসএম এর স্ট্যান্ডার্ড মেনটেন নাও করতে পারে, ক্যাপাবিলিটিস নাও থাকতে পারে। মোবাইল ফোনের সাথে জিএসএম এর সবগুলারই যে আসলে কম্প্যাটিবিলিটিস থাকবে সেটা এখনো শিওর না আর কি। সো এখানে ইনকম্প্যাটিবিলিটিস এখনো রয়ে গেছে। সো এগুলা বেসিক্যালি ডিসঅ্যাডভান্টেজ মোটামুটি যেগুলা জিএসএম এ আছে। সো মেইন ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা চিন্তা করি সেটা আসলে এটার এনক্রিপশন না থাকার কারণে এবং ব্রিজ চ্যানেল মানে অর্থাৎ সেকেন্ডারি কোনো চ্যানেল ফর ডাটা ট্রান্সফার একই সাথে না থাকার কারণে এই জায়গাটাতে আসলে ডিসঅ্যাডভান্টেজ গুলো রয়ে গেছে। সো আমরা জিএসএম বলতেই বেসিক্যালি আসলে মোবাইল সার্ভিস কে বুঝে থাকি, আমরা মনে করবো জিএসএম মানে আসলে মোবাইল সার্ভিস, যারা জিএসএম দিয়ে বেসিক্যালি আর অন্য কোনো কিছু বোঝানো হয় না। এবং জিএসএম এর যদি আমরা মনে করি, আমরা যেটা অলরেডি বলছি যে জিএসএম বেসিক্যালি ভয়েস, ডাটা, শর্ট মেসেজ সব ধরনের সার্ভিসই প্রোভাইড করে এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটা সার্ভিস প্রোভাইড করতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে মাল্টি সার্ভিস প্রোভাইড করতে পারে। আমাদের দেশে আমরা যখন মোবাইল সিম কিনি তখন আমরা কিন্তু একই সাথে মাল্টি সার্ভিসই অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ আমরা ভয়েস কানেকশনও পাই, ডাটা কানেকশনও পাই, আবার শর্ট মেসেজিং যে সার্ভিস এসএমএস সার্ভিস সেটাও আমরা পাই। তবে অনেক কান্ট্রিতেই কিন্তু আসলে এই সার্ভিসগুলো আলাদা আলাদা ভাবে কিনতে হয়, মানে এনাবল করে নিতে হয় আমাদের সিমের ভিতরে। হয়তো কোনো একটা সিম কিনলে সেটা শুধু আমাদের দেশেও কিছু মনে হয় সিম আছে যেগুলা শুধুমাত্র ইন্টারনেট ইউজ করার জন্য ব্যবহৃত হয় সম্ভবত গ্রামীণ ফোনে, যেগুলো দেশে ভয়েস কল করা যায় না।
কিছু কিছু সিম আছে যেগুলা দিয়ে শুধু মেসেজ হয়, যেমন আমাদের দেশে ওই যারা বাল্ক এসএমএস সেন্ড করে তাদের জন্য কিছু স্পেশালাইজ সিম আছে, যেক্ষেত্রে অপারেটর গুলা ওই সিমের ভয়েস কানেকশনটাই অফ করে দেয়। দেখা যায় ওই নাম্বার থেকে এসএমএস আসতেছে, আমরা কিন্তু কল ব্যাক করলে ওই নাম্বার আর পাই না। তো এই ধরনের সার্ভিস অন অফ করা যায় জিএসএম এ। তো কেউ চাইলে সিঙ্গেল সার্ভিস নিতে পারে বা মাল্টিপল সার্ভিসও আসলে অ্যাভেল করতে পারে জিএসএম এর মধ্যে। জিএসএম এর যদি আমরা ডোমেইন চিন্তা করি, আমাদের এই জিএসএম আসলে 3টা ডোমেইন নিয়ে কাজ করে। এটা হচ্ছে bearer service, one is telematic service, and the last one is supplementary service. So combination of these 3 service domains are made by GSM. And bearer service, if we go for bearer services, this is the interface of physical medium. অর্থাৎ আমাদের যে বিভিন্ন টাওয়ার গুলা আছে, সেই টাওয়ার গুলা আর যে ইন্টারফেস বা মিডিয়াম যেটা, সেই ইন্টারফেস মিডিয়ামটাকে আমরা বলি হচ্ছে bearer সার্ভিস, যারা বেসিক্যালি এই সার্ভিসটাকে বিয়ার করে। So transparent, for example, in the case of voice, or non-transparent for data services. Telematic services are known as the service which are provided to the end users actually, like voice, SMS, internet, fax. These are the telematic service. The supplementary service is associated with the teleservices like call forwarding, call redirection, like similar of services which is known as supplementary service. So আমরা 3টা ডোমেইন আসলে জানলাম জিএসএম এর। একটা হচ্ছে bearer service domain, second one is telematic service domain, and third one is supplementary service domain. তাহলে এই 3টার মধ্যে telematic service domainটাকেই আমরা আসলে নরমালি চিনি, মানে আমরা মোবাইল ফোন বলতে যেটা বুঝি সেটা আসলে টেলিমেটিক সার্ভিস। সেটা এইভাবে মনে রাখলেই আসলে মনে রাখাটা অনেক সহজ হবে আমাদের। টেলিমেটিক সার্ভিস মানে হচ্ছে টেলিফোনের যে সার্ভিসগুলো, যেটা নোন অ্যাজ টেলিমেটিক সার্ভিসেস, লাইক ভয়েস, এসএমএস, ইন্টারনেট এক্সেট্রা। সাপ্লিমেন্টারি সার্ভিস বলতে আমরা জানি যে আমাদের যে মোবাইল ফোনে যে কিছু অপশন থাকে, যেমন কল ফরওয়ার্ডিং অপশন, অথবা মিস কল অ্যালার্ট সার্ভিস, অথবা কল রিডাইরেকশন অপশন, সেই অপশন গুলাকে আসলে জিএসএম এ পাওয়া যায় সাপ্লিমেন্টারি সার্ভিস হিসেবে। And bearer service is the actually physical interfaces of this whole GSM services for data transfer or data forwarding from one cell to another cell, from user to the sender to receiver. So these services is known as bearer services. So these 3 service domains includes in GSM. ঠিক আছে, আমরা সবাই এই পর্যন্ত বুঝতে পারছি? ওকে। সো আমরা যদি একটু ডিটেইলসে এই 3টা সার্ভিস ডোমেইন নিয়ে আলোচনা করি জিএসএম এর ক্ষেত্রে। সো প্রথম সার্ভিস ডোমেইন হচ্ছে bearer service domain. So in bearer service domains, telecommunication services to transfer data between access points. আমরা জানি যে আমাদের অ্যাক্সেস পয়েন্ট আছে। অ্যাক্সেস পয়েন্ট বলতে আমরা বুঝতে পারি যে আমাদের ইউজার আছে, অথবা সেই ইউজারের পরবর্তীতে, অর্থাৎ ইউজারকে যদি আমরা সেন্ডার মনে করি, তার আরেকটা ইউজার আছে যে রিসিভার, আর মাঝখানেও বেশ কিছু আসলে ইন্টারফেসেস গুলো আছে, বিভিন্ন ধরনের রিসিভার এবং ট্রান্সমিটার, সেন্ডার রিসিভার গুলো কিন্তু মাঝখানে আছে। So these are the interfaces of telecommunication services which are known as bearer services interfaces. These interfaces are required to provide network independent data transmission from end device to mobile termination point. অর্থাৎ আমাদের মোবাইল থেকে শুরু করে টাওয়ার পর্যন্ত বা সেল পর্যন্ত, দেন সেখান থেকে স্টেশন পর্যন্ত, আবার সেখান থেকে টাওয়ার, আবার কোনো একটা রিসিভার মোবাইল পর্যন্ত, প্রত্যেকটা ইন্টারফেসেস আর নোন অ্যাজ bearer services interfaces. যদি আমরা স্পেসিফিকেশন গুলো দেখি, টার্মিনালের 2 ভাগে বিভক্ত আছে স্পেসিফিকেশন গুলো। একটা হচ্ছে ট্রান্সপারেন্ট আর একটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট ডাটা। সো দিস আর দ্য bearer services ট্রান্সমিশন কে আমরা 2 ভাগে ভাগ করি। bearer সার্ভিসের ট্রান্সমিশন এরকম, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট এবং একটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টের ক্ষেত্রে আসলে কোনো রকম এরর কন্ট্রোল নাই, কোনো ফ্লো কন্ট্রোল নাই। নন ট্রান্সপারেন্টের ক্ষেত্রে এরর কন্ট্রোল এবং ফ্লো কন্ট্রোল আছে। আমরা যদি চিন্তা করি ডাটা রেট গুলা কি কি bearer সার্ভিসের ক্ষেত্রে, একটা bearer সার্ভিসের ক্ষেত্রে আসলে 2 ধরনের সুইচ আমরা ইউজ করি। একটা হচ্ছে সার্কিট সুইচ এবং আরেকটা হচ্ছে প্যাকেট সুইচ। সো প্যাকেট সুইচ বেসিক্যালি অনলি ডাটা, আমরা যখন ইন্টারনেট ইউজ করি তখনই শুধু প্যাকেট সুইচ ইউজ করা হয়। আদার অল কেসে আসলে আমরা সার্কিট সুইচ ইউজ করি। সার্কিট সুইচের মাধ্যমে ভয়েস এবং ডাটা দুইটাই কিন্তু আসলে ট্রান্সফার করা যায়। So voice always synchronous হইতে হবে, data service-টা both can be synchronous and asynchronous services, and packet switch is similarly synchronous and asynchronous, but voice cannot used by packet switch.
সিনক্রোনাইজেশন আর অ্যাসিনক্রোনাইজেশন। সো আমরা যদি দেখি যে বিআরআর সার্ভিস কি জিনিস, বিআরআর সার্ভিসটা আরেকবার যদি রিভিউ করি, বিআরআর সার্ভিসের আমরা 3টা পয়েন্ট জানি। একটা হচ্ছে সার্ভিস ইন্টারফেস, একটা হচ্ছে সার্ভিসের ট্রান্সপারেন্সি বা টার্মিনাল, আর একটা হচ্ছে ভয়েস এবং ডাটা রেট। ওকে, তো এখান থেকে যদি আমরা সহজে মনে রাখতে চাই তাহলে আমরা বুঝবো যে একটা মোবাইল টেলিকমিউনিকেশন, সেই মোবাইল টেলিকমিউনিকেশন যদি আমরা বলি, সেই মোবাইল টেলিকমিউনিকেশনের 3টা ডোমেইন, একটা হচ্ছে বিআরআর সার্ভিস ডোমেইন, টেলিমেটিক সার্ভিস ডোমেইন এবং সাপ্লিমেন্টারি সার্ভিস ডোমেইন। প্রথম যেটা বিআরআর সার্ভিস ডোমেইন এবং মোবাইল টেলিকমিউনিকেশনের প্রথম স্টেপ, বিআরআর সার্ভিস ডোমেইন একটা হচ্ছে সার্ভিসের ট্রান্সপারেন্সি এবং আরেকটা হচ্ছে সার্ভিসের ডাটা রেটস। সো ইন্টারফেসটা হচ্ছে আর এন্ড এস ইন্টারফেস এবং ইউ ইন্টারফেস। ট্রান্সপারেন্সি 2 রকম, ট্রান্সপারেন্ট, নন ট্রান্সপারেন্ট। আর ডাটা রেটটা 3 রকম হতে পারে, ভয়েস সার্ভিস সার্কিট বেসড, ডাটা সার্ভিস সার্কিট বেসড এবং ডাটা সার্ভিস প্যাকেট বেসড। এই জিনিসগুলা হচ্ছে আমাদের বিআরআর সার্ভিসের মধ্যে আছে। বুঝা গেল বিআরআর সার্ভিসটা কি জিনিস? আজকে লেকচার একটু বেশি থিওরিটিক্যাল আর কি, আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার। আমরা কি শুনতে স্যার শুনছি। বাইরের ওয়েদার ভালো, তো খাওয়া দাওয়া এখন সব ঘুম পাওয়ার কথা আর কি। তার উপরে স্যার, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে জুমার নামাজের আগে থেকে। সব জায়গায় হচ্ছে মনে হয় আজকে। ওকে, তো আমরা একটু কষ্ট করে মনোযোগ দেই। চ্যাপ্টারটা একটু থিওরিটিক্যাল হইলেও ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেহেতু আমাদের মোবাইল টেলিকমিউনিকেশন। সো এটার ইম্পর্টেন্ট পার্টি হচ্ছে মোবাইল টেলিকমিউনিকেশন এর পার্টটা। টেলিকমিউনিকেশনের সার্ভিসটাই হচ্ছে মোবাইল, এইগুলো একটু আমরা জানি আর কি। তো মোবাইল সার্ভিসের আমরা 3টা ডোমেইনের অলরেডি একটা আমরা আলোচনা করে ফেলছি, বিআরআর সার্ভিস ডোমেইন। এখন আমরা টেলি সার্ভিস বা টেলিমেটিক যে সার্ভিসটা আমাদের ছিল সেটা নিয়ে যদি আলোচনা করি, টেলিকমিউনিকেশন সার্ভিসেস বেসিক্যালি এনাবলস ভয়েস কমিউনিকেশন ফর মোবাইল ফোনস। তো আমরা যে আসলে মোবাইল কমিউনিকেশন বলতে যা বুঝি, অর্থাৎ আমাদের মোবাইল হাতে দেখলে আমরা যা বুঝি সেইটাই আসলে টেলিকমিউনিকেশন সার্ভিস, অর্থাৎ ভয়েস কমিউনিকেশন। সো বেসিক্যালি যত রকমের সেলুলার ফাংশন গুলো আছে বেসিক সবটাই হচ্ছে এই টেলি সার্ভিসের আন্ডারে আছে। সো আমরা যদি ভয়েস রিলেটেড সার্ভিস গুলো নিয়ে চিন্তা করি তাহলে ভয়েস রিলেটেড সার্ভিস গুলা কি কি হতে পারে? একটা হতে পারে মোবাইল টেলিফোন। মোবাইল টেলিফোন মানে হচ্ছে আমরা একটা সিম নিলাম, সিম নিয়ে আমরা কথা বলা শুরু করলাম, সেটা হচ্ছে মোবাইল টেলিফোনি। প্রত্যেকের ইউনিক একটা করে আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে বা মোবাইল নাম্বার থাকে, যেটা দিয়ে আমরা মোবাইল টেলিফোনি সার্ভিসটা ইউজ করি। এরপরে আরেকটা হচ্ছে এমার্জেন্সি নাম্বার। এমার্জেন্সি নাম্বার আমাদের দেশে যেমন আছে 911, পৃথিবীর অনেক দেশে 999 আছে, ইউরোপে আছে 112। তো এই এমার্জেন্সি নাম্বারটা আসলে আমাদের টেলি সার্ভিসেরই একটা পার্ট এবং এটা আসলে কমন একটা নাম্বার, যে কোনো মোবাইল থেকেই আসলে এটা ডায়াল করা যায়। এটার জন্য কোনো রকমের আলাদা কোনো আইডেন্টিফিকেশন নাম্বার লাগে না। তারপরে মাল্টি নাম্বারিং পসিবল হয়, সেভারাল আইএসডিএন ফোন নাম্বার পার ইউজার আর বেসিক্যালি এটা পসিবল। এই মাল্টি নাম্বারিং ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা হয়তো এক দেশ থেকে আরেক দেশে ফোন করলাম, কোনো কারণে এইটা চেঞ্জ হয়ে গেল নাম্বারটা, আমার যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা হয়তো আর এন্ড ইউজার পর্যন্ত আসলো না, অন্য কোনো একটা নাম্বার দিল। অনেক সময় বাইরে থেকে দেখা যায় অনেক ভিওআইপি ফোনগুলো যখন কল আসে তখন দেখা যায় যে ওরা হয়তো ফোন আমাদের এখানে আমাদের দেশের কোনো একটা র্যান্ডম নাম্বার ওঠে, গ্রামীণ ফোনের বা বাংলালিংকের একটা নাম্বার উঠে গেল হুট করে। তো এই মাল্টি নাম্বারিংটাও আসলে টেলি সার্ভিসের আন্ডারেই পড়ে। সো এই বেসিক এই যে ভয়েস সার্ভিস, এই ভয়েস সার্ভিসের বাইরেও টেলি সার্ভিসের আন্ডারে কিছু সার্ভিস আছে, যেমন আমরা যে এসএমএস ইউজ করি, পপুলার সার্ভিস এসএমএস, শর্ট মেসেজ সার্ভিস। এটা ছাড়া আমরা ডাটা ইউজ করি। এমএমএস আমরা ইউজ করতাম, এখন তো আসলে ইন্টারনেট আসার পরে এমএমএস কেউ ইউজ করার দরকার পড়ে না, বাট এমএমএসও একটা আসলে টেলি সার্ভিসের আন্ডারে পড়ে। তো এই ধরনের সার্ভিসগুলো এডিশনাল সার্ভিস হিসেবে বিবেচিত হয় টেলি সার্ভিসে।
সো এই টেলিসার্ভিসের পরে তিনটা ডোমেনের লাস্ট ডোমেনটা হচ্ছে সাপ্লিমেন্টারি সার্ভিস। সাপ্লিমেন্টারি সার্ভিসটা আমরা মোটামুটি সবাই জানি, যে ফরওয়ার্ড সার্ভিস বা কল ব্লকিং সার্ভিস, এই ধরনের যে সার্ভিসগুলো আমরা সিমে অ্যাভেল করতে পারি সেগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি সার্ভিসেস। সো এই সাপ্লিমেন্টারি সার্ভিসগুলো আসলে স্ট্যান্ডালোন অফার করা হয় না। দিস আর অ্যাডিশনাল সার্ভিসেস with telecommunication service or basic services. And these services can be different from service providers to service providers, and also need countries and protocols and rules and regulations. So হয়তো কোনো দেশে নাম্বার ফরওয়ার্ডিং এনেবল করা যায়, কোনো দেশে হয়তো করা যায় না। এই ধরনের বিভিন্ন রকমের বাইন্ডিং থাকতে পারে, লিগ্যাল ইস্যুস থাকতে পারে, গভর্নমেন্ট অথরাইজেশন ইস্যু থাকে। সো এই সার্ভিসগুলোকে আমরা বলতেছি হচ্ছে সাপ্লিমেন্টারি সার্ভিসেস অফ মোবাইল সার্ভিস ডোমেন। তো আমরা তিনটা ডোমেন পড়লাম, একটা হচ্ছে বেয়ারার সার্ভিস, সেকেন্ড ওয়ান ইজ টেলিমেটিক সার্ভিস ডোমেন, থার্ড ওয়ান ইজ সাপ্লিমেন্টারি সার্ভিসেস। তো এখন আমরা যে জিএসএম টা দেখিয়ে দিলাম, সেই জিএসএম এর একটু আর্কিটেকচারের দিকে দেখি আমরা। আর্কিটেকচার কি ধরনের আছে। Recording stopped. Recording in progress. ওকে, সো আমরা মোবাইল জিএসএম এর ডোমেইন গুলো নিয়ে আলোচনা করছিলাম। এখন উই উইল গো ফর দ্য আর্কিটেকচার অফ দ্য জিএসএম সিস্টেম। আর্কিটেকচার বা জিএসএম সিস্টেম আসলে কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা এগুলো অলরেডি অনেকেই অনেক সময় জানি বা বিভিন্ন সময় পড়েছি অলরেডি, যে মোবাইল নেটওয়ার্ক কিভাবে কাজ করে, ওইটাই আসলে জিএসএম এর বা মোবাইল সিস্টেমের আর্কিটেকচার। So GSM basically is a public LAN mobile network. Okay, so GSM is a PLMN. আমরা যদি নেটওয়ার্কের দিক থেকে আইডেন্টিফিকেশন করি তাহলে GSM is a type of PLMN, public LAN mobile network services. And these several providers can set up mobile network following the GSM standard, and also they need to maintain the country's rules and regulations. And অর্থাৎ যেমন আমাদের দেশে যে we have 5 actually operators, সেই 5টা অপারেটর মিলেই আসলে কিন্তু আমাদের দেশের এই জিএসএম বা নেটওয়ার্কটা বা PLMN, পাবলিক ল্যান্ড মোবাইল নেটওয়ার্ক তৈরি হচ্ছে। So if we go for the components of a GSM architecture, then we get 4 components.
and one is MS or mobile station, BS or base station, MSC mobile switching center, and LR location register. So 4 components of GSM: MS, BS, MSC, and LR. Mobile station, base station, mobile switching center, and location register. Including these components, GSM also have a subsystem, and these are known as RSS, NSS, and OSS. RSS means radio subsystem. That means which covers all wireless or all radio aspects of GSM is known as radio subsystem. Then we have NSS, or network and switching subsystem, which actually cover the area for call forwarding, handover, and switching from one BS to another BS. Then we have subsystem of OSS, operation subsystem. Actually, this is the management of the network. So for example, like Gamephone can control which call goes from one mobile to another mobile, which SMS they can block or they can forward to the mobile user. So this is the operation subsystem, is part of GSM. So আমরা যদি আরেকবার দেখি যে আমাদের GSM এর সাবসিস্টেম হচ্ছে 3টা এবং কম্পোনেন্ট হচ্ছে 4টা। সাবসিস্টেম গুলো হচ্ছে RSS, যেটা মানে হচ্ছে রেডিও সাবসিস্টেম, অর্থাৎ যে ওয়্যারলেস এর যে পার্টটা বা ওয়্যারলেস এর কমিউনিকেশন যে পার্টটুকু এটা হচ্ছে RSS হ্যান্ডেল করে। NSS যেটাতে বেসিক্যালি নেটওয়ার্ক এন্ড সুইচিং সাবসিস্টেম। সো এটাতে one BS to another BS এর ভিতরে যে সুইচিং গুলো হয় অথবা যে নেটওয়ার্কটা মেইনটেইন হয় ল্যান পর্যায়ে, সেটাই হচ্ছে এই NSS সিস্টেম। এবং ফাইনালি যে সাবসিস্টেমটা আছে সেটা হচ্ছে OSS বা অপারেশন সাবসিস্টেম, যেখান থেকে এই নেটওয়ার্কটাকে ম্যানেজ করা হয়। এবং যে 4টা কম্পোনেন্ট আমরা জানলাম, একটা হচ্ছে MS মোবাইল স্টেশন, BS বেস স্টেশন, MSC মোবাইল সুইচিং সেন্টার, এবং LR লোকেশন রেজিস্টার। সো আমরা যদি পরবর্তী যে ওভারভিউ এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এখান থেকে মোটামুটি আমরা বুঝতে পারবো। সো হিয়ার উই ক্যান সি দ্যাট দ্য টাওয়ার্স where the wireless communication is happening is known as RSS, radio subsystem. আমরা নিচের যদি এই অংশটা দেখি, এটাই হচ্ছে রেডিও সাবসিস্টেম, যেটা পুরোটাই ওয়্যারলেস এর মাধ্যমে আসলে টার্গেটেড। এখানে একটা টাওয়ার থেকে আরেকটা কমিউনিকেশন গুলা রেডিও টেকনোলজিতে হচ্ছে, ওয়্যারলেস টেকনোলজিতে হচ্ছে। সো এই জায়গাগুলোকে আমরা বলতেছি RSS। ওকে, সো এই যে RSS রেডিও সাবসিস্টেম, এটাই হচ্ছে এই অংশটুকু। তারপর আরেকটা যে অংশ আমরা সাবসিস্টেমের দেখলাম সেটা হচ্ছে NSS উইথ OSS। OSS মানে হচ্ছে যে জায়গাটাতে অপারেশন মেইনটেইন হয়, ম্যানেজমেন্ট নেটওয়ার্ক হয়, এবং NSS হচ্ছে যেখানে নেটওয়ার্কটাকে সুইচ করা হয় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সুইচিং এর জন্য এই নেটওয়ার্কটা মেইনটেইন হয়। এবং এই NSS টা বেসিক্যালি একটা ফিক্সড নেটওয়ার্কের সাথে কিন্তু কানেক্টেড। আমরা যদি এই ছবিটাতে দেখি এলিমেন্টস গুলোকে একটু ডিফারেন্টলি, তাহলে আমরা দেখবো এই যে আমরা মনে আছে কিনা আমরা প্রথম সেকেন্ড ক্লাসে সেল টাওয়ার নিয়ে আলোচনা করছিলাম। এই যে একটা বেসিক্যালি এই যে একটা রেডিও সেল, এই যে রেডিও সেলটা আছে, এই এরকম মাল্টিপল রেডিও সেল গুলো কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড, এবং সেই পুরো যে রেডিও সেলগুলা, সেই রেডিও সেলগুলোকে একত্রে আমরা বলতেছি RSS। এবং এরপরে যে নেটওয়ার্কের যে পার্টটা, সেই জায়গাটাকে আমরা বলতেছি NSS, এবং ফাইনালি যেখান থেকে ম্যানেজ করা হয় সেই পার্টটাকে আমরা বলতেছি OSS। সো এই হচ্ছে একটা GSM এর ইন জেনারেল বেসিক্যালি আর্কিটেকচার। তো আমরা যদি এটা মোটামুটি বুঝে থাকি আর কি। So architecture of the GSM has 4 components: mobile station, base station, mobile switching center, location register, 3টা সাবসিস্টেম RSS, NSS এবং OSS। সো এই RSS এর মধ্যেই বেসিক্যালি মোবাইল স্টেশন, বেস স্টেশন কিন্তু চলে যাচ্ছে। NSS এর ভিতরে মোবাইল সুইচিং সেন্টার, লোকেশন রেজিস্টার, এগুলো কিন্তু সব চলে যাচ্ছে। আর OSS এর ভিতরে কি হচ্ছে, OSS হচ্ছে এই পুরো জিনিসটাকে ম্যানেজমেন্ট করার কন্ট্রোল প্যানেল আর কি। সেটা এই লেভেলে। সো এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা আমরা যতটুকু বললাম আর কি, GSM এর আর্কিটেকচার, কম্পোনেন্ট এবং এর সাবসিস্টেম গুলো। তাহলে একটা GSM এ আমরা বলতে পারবো না কয়টা কম্পোনেন্ট থাকে এবং কি কি? বলতে পারবো একটা GSM এর কম্পোনেন্ট কয়টা এবং কি কি কম্পোনেন্ট আছে?
কেউ জানি বলতে পারবো? এই যে মাত্র যে বললাম আমাদের জিএসএম এর কম্পোনেন্ট কয়টা? স্যার চারটা। 4টা। আর এলআর, হ্যাঁ, এই 4টা হচ্ছে আমাদের জিএসএম এর কম্পোনেন্ট। কম্পোনেন্ট। এমএস মানে মোবাইল স্টেশন, বিএস মানে বেজ স্টেশন। বেজ স্টেশনটাই টাওয়ার, ওই যে আমরা যেগুলো দেখি মোবাইল টাওয়ার আর কি, হ্যাঁ। এমএসসি মানে মোবাইল সুইচিং সেন্টার, এলআর হচ্ছে লোকেশন রেজিস্টার। আর এই জিএসএম এর 3টা সাব সিস্টেম আছে, কি কি? আরএসএস, এনএসএস এবং ওএসএস। ওএসএস, এই 3টা সাব সিস্টেম আছে আমাদের। তো এটাই যে এই ছবিগুলো থেকে দেখে বোঝানো হচ্ছে। এবং ওই যে প্রথম সেল মেশানো বলে আসছিলাম না, সেল টাওয়ার, মনে আছে আমরা সেল টাওয়ার পড়ছিলাম, সেল স্ট্রাকচার রেডিও, এই কিন্তু স্যার। সেই একটা সেল স্ট্রাকচার। এবং এই সেল স্ট্রাকচারের মধ্যে কি আছে? এই যে এমএস, ঠিক আছে, এই যে এমএস গুলো এখানে আছে, এই যে বিটিএস গুলো এখানে, বুঝা গেল? জি স্যার। বিটিএস মানে বেস টাওয়ার স্টেশন, ওকে। এই যে এমএস মানে মোবাইল, আমাদের যে মোবাইল গুলো আছে, মোবাইল থেকে এই যে মোবাইল কমিউনিকেশন, এইটুকুকে আমরা বলতেছি কি? সেল। আবার এই পুরো রেডি যতগুলো এরকম সেল আছে সবগুলোকে মিলিয়ে আমরা বলতেছি আরএসএস। আরএসএস। তারপরে এইটা যখন কেবলের সাথে কানেক্টেড, সুইচিং এর সাথে, তখন আমরা সেটাকে বলতেছি এনএসএস। এনএসএস। এবং ফাইনালি যেটা আছে এটাকে আমরা বলতেছি ওএসএস। So RSS কি? RSS হচ্ছে radio subsystem which comprises the cellular mobile network up to the switching center. So RSS কিসের সাথে কানেকশন করে? সুইচিং সেন্টারের সাথে কানেকশন করে। এখন আমরা যদি বলি যে এই RSS এর মধ্যে কি কি আছে, আমরা একটু আগে দেখছি কিন্তু অলরেডি, তাই না? RSS এর মধ্যে কি থাকে? RSS এর মধ্যে থাকে হচ্ছে এমএস মানে মোবাইল স্টেশন, তাই তো? এবং থাকে হচ্ছে বেজ স্টেশন, বিএস, বেজ স্টেশন, তাই না? জি স্যার। একটা হচ্ছে বেজ স্টেশন এবং আরেকটা হচ্ছে মোবাইল স্টেশন। এখন এই বেজ স্টেশনটাকে আমরা আবার একটু সাব সিস্টেমে ভাগ করছি, কারণ বেজ স্টেশন এর আবার একটু সাব সিস্টেম আছে। বেজ স্টেশনের সাব সিস্টেমকে আমরা বলতেছি বিএসএস, মানে বেজ স্টেশন বিএস, তার সাব সিস্টেমকে আমরা বলতেছি বিএসএস। এটা দুইটা ইম্পর্টেন্ট পার্ট আছে, একটা হচ্ছে বেজ ট্রান্সিভার স্টেশন বা বেজ টাওয়ার স্টেশন বলি আমরা, যেটাকে টাওয়ার হিসেবে আমরা যা দেখি মোবাইলের টাওয়ার, এটি হচ্ছে বিটিএস। এই বিটিএস এর সাথে বেসিক্যালি কি থাকে? সেন্ডার এবং রিসিভার গুলা কানেক্টেড থাকে, অর্থাৎ এই মোবাইল স্টেশন গুলা এই বিটিএস এর সাথে কানেক্টেড থাকে। এবং এইটাই বেসিক্যালি এখানে অ্যান্টেনা বোঝানো হয়েছে, যে এই অ্যান্টেনা গুলা বিটিএস গুলা বিভিন্ন রকমের যত কল আছে মোবাইলের সাথে, সেই কলটা হ্যান্ডেল করা হচ্ছে। এখন এই যে বিটিএস গুলা আছে, এই বিটিএস গুলাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, মানে এক বিটিএস থেকে আরেক বিটিএস এ ডাটা হ্যান্ডওভার করতে হবে, ডাটা ফরওয়ার্ডিং করতে হবে। সেই জায়গাটাকে আমরা বলেছি বেজ স্টেশন কন্ট্রোলার বা বেজ কন্ট্রোলার, এটা হচ্ছে বিএসসি। এটাকেই আসলে কি কাজ হচ্ছে বিটিসিএল গুলোর মধ্যে ডাটা সুইচ করা, ডাটা ম্যানেজ করা, আর চ্যানেল মেইনটেইন করা। অর্থাৎ একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের ডাটা ম্যানেজমেন্টটা করে হচ্ছে এই বিএস স্টেশন কন্ট্রোলার। তাহলে বিএসসি ইকুয়ালস টু বিএসসি প্লাস সাম বিটিএস প্লাস ইন্টারকানেকশন। এইটা জাস্ট একটা থিওরি, যে একটা বেস সাবসিস্টেমে কি কি থাকে। বিএসসি থাকে যতগুলা, বিটিএস কিন্তু মাল্টিপল আর কি, হ্যাঁ, মানে মাল্টিপল কিন্তু হচ্ছে বিটিএস, কিন্তু স্টেশন একটাই। তো মাল্টিপল বিটিএস গুলা প্লাস হচ্ছে স্টেশন, এবং এই যে মোবাইলের সাথে কানেকশন আর কি, এই পুরো কানেকশন পর্যন্ত পুরো জিনিসটাকে আমরা বলতেছি বেজ স্টেশন সাবসিস্টেম। এবং এন্ড ইউজারের হাতে যে মোবাইল ফোনটা থাকে বেসিক্যালি, সেটাকে আমরা বলতেছি মোবাইল স্টেশন বা এমএস। এখন এটা মোবাইল ফোনই আমরা চিনি, এটা অনেক কিছু হইতে পারে, এটা একটা রিসিভার ডিভাইসও হইতে পারে ওয়্যারলেস এর, সেটাও কিন্তু আসলে এমএস। তো এই হচ্ছে রেডিও সাবসিস্টেম। তাহলে বুঝা গেল রেডিও সাবসিস্টেমটার পার্টটা কোনটুকু? বুঝতে পারছি রেডিও সাবসিস্টেমে কি কি থাকে? জি স্যার। কি কি থাকে? স্যার এমএস আর বিএস স্যার। এমএস আর বিএস থাকে। বিএস এর আবার আমরা একটা সাবসিস্টেম করলাম, তাই তো? মানে বিএস গুলোকে আমরা আরো ভাগ করছি। কি কি ভাগ হলো? বিটিএস, বিএসএ দুইটাই বেসিক্যালি, টাওয়ার একটা আর কন্ট্রোলার একটা, তাই তো? তাহলে আমাদের যে সেল নেটওয়ার্ক, সেই সেলুলার নেটওয়ার্ক যেটুকু আসলে মোবাইলের যে সেলটা, অর্থাৎ একটা
বিএসসি যে পরিমাণে এরিয়া কভার করতেছে, বিটিএস যে পরিমাণে এরিয়া কভার করতেছে, সেই বিটিএস এর এরিয়াটাই হচ্ছে সেল এরিয়া। এই সেল এরিয়াটাতে আসলে কি কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে যদি আমরা একটু দেখি, যে একটা সেলের ক্যারেক্টারিস্টিক হচ্ছে ইউজার সেভারাল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এটা সেভারাল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইউজ করে, এবং যখন সে কলগুলা একটার সাথে অন্য একটা কল যখন যায় তখন সে সেম ফ্রিকোয়েন্সি পায় না, তার যে রেঞ্জ আছে সেই রেঞ্জের মধ্যে সেই ফ্রিকোয়েন্সি গুলাকে বিভিন্ন ভাগে মাল্টিপ্লেক্স করে সেই সিম ফ্রিকোয়েন্সি গুলাকে সে ইউজ করে। সেলের সাইজ গুলা আসলে ভেরি করে, এটা ভেরি হইতে পারে আসলে 100 মিটার থেকে 35 কিলোমিটার পর্যন্ত। এটা ডিপেন্ড করে হচ্ছে, যেমন আমরা যে ঢাকা শহরে যদি দেখি, আমরা দেখবো যে বেশ একটু পরপরই একটা মোবাইল টাওয়ার দেখা যাচ্ছে, কারণ এখানে আসলে ইউজার এত বেশি যে আসলে যত বেশি টাওয়ার না হলে আসলে এগুলোকে ম্যানেজ করা যায় না। তো দেখা যায় যে 300 মিটার 500 মিটার পরপরই কিন্তু কোনো না কোনো দিকে টাওয়ার একটা না একটা আসছে। মোটামুটি তাকাইলেই পুরো সারাউন্ডিং এ সার্কেলের দিকে যদি আমরা তাকাই, চারদিকে দেখা যাবে টাওয়ার দেখা যায়। আবার যদি আমরা একটু রুরাল এরিয়ার দিকে জায়গাতে থাকি, আমাদের ঢাকার বাইরে যদি থাকি, দেখবো টাওয়ার গুলার দূরত্ব কিন্তু বাড়তেছে। আবার যদি আমরা চিন্তা করি একটু দূরে আছি, আমাদের সুন্দরবনের দিকে যাই, অথবা আমরা যদি সেন্ট মার্টিনের দিকে যাই, তাহলে দেখা যাবে হয়তো এখানে একটাই টাওয়ার আছে, আবার কারো হয়তো নাই। তো এইরকম আসলে ডিপেন্ড করে জিওগ্রাফিক্যাল এরিয়া বা ইউজারের কেমন সেটার উপরে ডিপেন্ড করে সেলের সাইজটাও কিন্তু ভ্যারি হতে পারে। এবং সেলগুলা বেসিক্যালি হেক্সাগোনাল শেপে থাকে। এটা হচ্ছে আমাদের জিএসএম এর সেলের একটা স্ট্রাকচার, যে একটা সেলের যে কভারেজ এরিয়াটা, এই কভারেজ এরিয়াটা বেসিক্যালি একটা হেক্সাগোনাল টাইপের কভারেজ এরিয়া। মানে সেল তো যেহেতু ওয়্যারলেস, তো অবশ্যই জিনিসটা একটা সার্কেলের টাইপের, কিন্তু এটার যে অ্যাক্টিভ এরিয়া, সেই অ্যাক্টিভ এরিয়াটাকে ধরা হয় একটা হেক্সাগোনাল শেপ। আমরা যদি ছবিটাতে দেখি, আমাদের একটা টাওয়ারের রেডিও কভারেজ এরিয়াটা এখানে গ্রিন আকারে দেখানো হয়েছে। This green color is the radio coverage area of a cell, but it is a circle. কিন্তু আমরা যদি চিন্তা করি যে এই সেলের কার্যক্ষমতা কতটুকু, this ideal shape, this is a hexagonal shape of this cellular network. এবং এই মোবাইলের যে ইউজার গুলা থাকবে, সেই ইউজার গুলা কিন্তু আসলে এই সেল টু সেল আবার হ্যান্ড ওভারও করতে পারে। অর্থাৎ আমি যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, দেখা যাচ্ছে যে সেলটা আমার সবচেয়ে বেশি কাছে বা যেটার সাথে আমার ট্রান্সমিশন সম্ভব, সেইটার সাথেই কিন্তু আমি হ্যান্ড ওভার হয়ে যাচ্ছি। এবং এই যে বেসিক্যালি যে পসিবল রেডিও কভারেজ এরিয়া, এই এরিয়াটাই বেসিক্যালি আমাকে হেল্প করে যাতে আমার কলটা কোনো কারণে ড্রপ না হয়ে যায়, যাতে এই হ্যান্ড ওভারটা ঠিক মতো হতে পারে। এই কভারেজ এরিয়াটার কারণেই আসলে সেটা সম্ভব হয়। বাট আমরা আইডিয়ালাইজড ভাবে একটা সেলের হেক্সাগোনাল এরিয়াটুকু পর্যন্তই আমাদের ওই সেলের এরিয়াটা হিসেবে আমরা পার্টিকুলারলি আইডেন্টিফাই করে থাকি। সো দিস আর দ্য স্ট্রাকচার অফ সেলুলার, ওকে, সেলুলার নেটওয়ার্ক অফ জিএসএম। তাহলে আমাদের তো যদিও এখন অনলাইনে এক্সাম হয়, এরকম আসলে শর্ট কোশ্চেনের অবকাশ খুব কম, বাট এটা একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আর কি, বেসিক্যালি যে একটা সেলুলার নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স কি কি, বা আমরা যে কোর্সটা পড়তেছি সেইখানে তো আসলে এটা ইম্পর্টেন্ট। মানে আমরা একটা কোর্স শেষ করলে আমাদের যদি বলে আপনার আসলে কি হয় মোবাইলের নেটওয়ার্কটা সেলটা কেমন, তো সেই জায়গাটাই আসলে কিন্তু এইটুকু, এই ক্যারেক্টারিস্টিক্সটাই হচ্ছে আমাদের সেলুলার নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স। বুঝা গেল এই পর্যন্ত? জি স্যার। কি ক্যারেক্টারিস্টিক্স পেলে যদি আমরা বলি সহজে, সহজে যদি বলতে চাই কি কি হবে, কেউ মনে নেই, কেউ বলতে পারতেছি না, যে দেখে দেখে বলি একটা সেলের স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। নর্মালি চিন্তা করি একটা এরিয়াটা, তাই তো, একটা সেল কতটুকু এরিয়া কভার করতে পারে? স্যার 100 মিটার থেকে আপ টু 100 মিটার থেকে 35 কিলোমিটার পর্যন্ত, তাই তো? জি স্যার। এবং এগুলো কিসের উপর এই এরিয়াটা ডিপেন্ড করে? কেন, কোনটা বড় হবে কোনটা ছোট হবে, এটা কিসের উপর ডিপেন্ড করবে? আবহাওয়া, ইউজার ডেনসিটি, ঘনত্ব। So the cell size will depend on user density, তাই না? ইউজার কিরকম, it will depend on the user density, geographic area এবং ট্রান্সমিশনের পাওয়ার, এই সেলের ট্রান্সমিশন পাওয়ারটা কিরকম দেখো। So a cell size will vary from 100 meter to 35 kilometers, but it will depend on the user density, geographic area and the transmission power of a BTS tower. Okay,
And another important characteristics for a cellular network is that this is a hexagonal shape of network. তাই না? এই সেলটা কিরকম কি ধরনের এরিয়া? It will a hexagonal shape area, তাই তো? বাট কভারেজ এরিয়াটা কিন্তু একটা সার্কেল, তাই না? কভারেজ এরিয়াটা হচ্ছে একটা সার্কেল, বাট আইডিয়ালাইজড এরিয়া হচ্ছে একটা হেক্সাগোনাল এরিয়া। সো আমাদেরকে যদি বলে যে একটা সেলুলারের কভারেজ এরিয়া এটা কি ধরনের, এটা অবশ্যই সার্কেল এরিয়া, বাট দ্য আইডিয়ালাইজড শেপ অর আইডিয়ালাইজড এরিয়া অফ এ সেলুলার নেটওয়ার্ক ইজ এ হেক্সাগোনাল। hexagonal. এন্ড এটার ইম্পর্টেন্সটা কি, এটা কেন ইউজ করা হয়? যাতে যখন আমরা হ্যান্ডওভার করব, when we'll do the handover between the neighboring cells, this extra area will help us to hand over one from one cell to another cell. Okay, বুঝা গেল যে আসলে জি, কি স্যার। কাজে লাগতেছে এটা? জি স্যার, স্যার, এই বুঝতে পেরেছি। হেক্সাগোনালটা কি জিএসএম এর জন্য নাকি আমাদের বাসায় যে ওয়াইফাই ইউজ করি সেটাও একই অবস্থা? বেসিক্যালি কভারেজ এরিয়াটা কিন্তু হচ্ছে সার্কেলিং, আর এই হেক্সাগোনালটা বেসিক্যালি আমরা তো এখানে মাল্টিপল জিনিস কানেক্ট করি, তখন আমরা ইউজ করি। আমরা যদি বাসার ওয়্যারলেস চিন্তা করি, যেখানে একটাই সিঙ্গেল নেটওয়ার্ক আছে, সেটা আসলে আর হেক্সাগোনাল না, সেটাই পুরাটাই আসলে চিন্তা করতে হবে। সেটা তো আসলে কোনো নেইবরিং সেলের সাথে হ্যান্ডওভারের অবকাশ নাই। বাট আমরা যদি মেশ টেকনোলজি নিয়ে আবার কথা বলি, যে আমাদের যে এখন তো অনেক এরকম বেরোছে না, যে রিপিটার দিয়ে মেশ করে করা যায়, সেই জায়গাটা কিন্তু আবার এই জিনিসগুলা ইউজ হয়। বাট কভারেজ এরিয়াটা এরকমই থাকে। মেশ রাউটার গুলো আছে, তারাও মনে হয় এই টেকনোলজিটা ইউজ এই করে। টেকনোলজি ইউজ করে, মানে হ্যান্ডওভার যেখানে দরকার সেখানে আসলে আমাকে একটা এক্সট্রা এরিয়া দরকার। মানে কখন হ্যান্ডওভারটা হবে, যদি আমি পুরো এরিয়াটাকে আইডিয়ালাইজড এরিয়া চিন্তা করতাম, তাহলে আসলে হ্যান্ডওভারটা কখন হবে সেটা তো বুঝতেই পারবে না, এখানে বের হয়ে গেলে তো সে ডিসকানেক্ট হয়ে যাবে। সো এই যে এক্সট্রা এরিয়াটা, এই এরিয়াটাই বেসিক্যালি হ্যান্ডওভারের এরিয়া। এই জায়গাটাতে যে সেলের সাথে পাওয়ারটা বেশি, সেই সেলের সাথে বেসিক্যালি এই হ্যান্ডওভারটা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ সেলুলার নেটওয়ার্কস or a cell network is actually have some size type variations, shape type variations, and frequency type variation. So one cell is using multiple type of frequencies, and these cells are varies from 100 meter up to 35 kilometers, which depends basically for the user density, geographic area, and the transmission power of a BTS. And we also learned that the cell is required to be in a hexagonal shape, which is idealized for overlapping with another cells and to hand over from one cell to another cell. Okay, clear? Clear, sir. Okay. So now we are going to see the base transceiver station, which is popularly known as base tower station or BTS, and the base controller or base stations controller. So here we have seeing the basically this is a component which is actually known as BS. This is one. There is two things of a radio subsystem. One is BS and another is MS. So this is basically MS or mobile station. Okay. Now this is the base transceiver station or base station controller. So these are the functions which is happening in this BS. আমরা যদি এই দুইটার ভিতরে ভাগ করি, so there are two things, one is BTS, another one is BSC. For example, management of radio channel is managing radio channel BSC. That means base station controller. Base station controller is managing the radio channels. Frequency hopping, who is doing the frequency hopping? Both BTS and BSC. Both the station and the controller is managing the frequency hopping. Management of terrestrial channels, right? BSC. Mapping of terrestrial onto radio channel, BSC. Channel coding and decoding is a part of BTS. Rate adaptation, BTS. Encryption and decryption can be happen in both sectors, from BTS also and BSC. Paging, both BTS and BSC. Uplink signal measurement by BTS. Traffic measurement. So কি পরিমাণ ইউজার গুলো একসাথে আসছে, the user density traffic management. This user density traffic management is managed by BSC, base station controller. Authentication is managed by BSC. Location registry অর্থাৎ LR, location
registry. Location update is managed by BSC. Handover management is managed by BSC. So these are the functions which is covered by the base station component. And as we know that there are actually two subsystems. One is base transceiver station and another one is base station controller. So these functions are happening by helping with these two subsystems. So this is the mobile stations or the end user, basically mobile phone or can be any wireless devices. So these are the terminal for the use of GSM services. Okay, terminal user. Clear? Clear. Okay, so these mobile stations have four basic components. One is mobile terminal, another one is terminal adapter, terminal equipment, and finally the SIM, which is known as subscriber identity module. So mobile terminal. So mobile terminal is basically the mobile phone. We can get an example from the mobile phone. A mobile phone is basically a mobile terminal. So basically this mobile terminal is offering the common functions for all services. And this mobile phone or mobile terminal is the endpoint of radio interfaces. So TA, that is the terminal adapter. Okay, this is the terminal adapter. That means the you can say in our mobile phone we have a network adapter. আমরা যখন কোনো একটা মোবাইলে অনেক সময় ডিস্টার্ব হলে সারা দিয়ে বলে না যে নেটওয়ার্কের এই চিপটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করতে হবে, যেন শোনা যায় না, কথা দেখা যায় যে কেটে কেটে আসে, বা মোবাইল কিন্তু চলতেছে কিন্তু ফোনে সমস্যা, তখন আমরা কি করি যে নেটওয়ার্কের যে চিপটা থাকে ওইটা চেঞ্জ করি। ওইটাই বেসিক্যালি হচ্ছে আমাদের এই ক্ষেত্রে terminal adapter. So this can connect via modem, Bluetooth, and etc. So this is terminal adapter. Then terminal equipment, which are the known as terminal equipment like headset, microphone, the charger, all are known as terminal equipment. That means the peripheral devices which can be connected to the mobile terminal or mobile phone, which is known as the terminal equipment. Then finally the SIM, we all know about the SIM. This is subscriber identity module. Basically this is the chipset which actually connected with the BTS. So personalization of the mobile terminal. So একটা mobile station এর আমরা চারটা basically basic component আমরা এখানে দেখলাম. So these components are known as MT, TA, TE, and SIM. Mobile terminal, terminal adapter, terminal equipment, and subscriber identity module. So আমরা যদি এই জায়গায় একটু খেয়াল করে দেখি যে এই হচ্ছে আমার মোবাইল ফোন, তার সাথে কানেক্টেড কি টার্মিনাল অ্যাডাপ্টার, দ্যাট মিন্স দ্য নেটওয়ার্কিং অ্যাডাপ্টারস, Bluetooth adapter, etc. and etc. And full this one is connected with terminal equipment. That means the peripheral devices can be a headphone, microphone, charger, and etc. বুঝা গেল এই পর্যন্ত মোবাইল স্টেশন? Do we understand what is mobile stations components are? What are the components? বাকিটা কি বুঝতে পারতেছি? বাকিটা কি বুঝতে পারলাম আমরা? একটা মোবাইল স্টেশনে কি কি কম্পোনেন্ট থাকে, তাহলে আমরা কি বলতে পারবো আজকে আমরা আসলে কি কি পড়ছি এখন পর্যন্ত? আমরা যদি একটু রিভিউ করি, what we have learned till now. We learn with mobile station 4 components. But Yes, before that we learn cellular. Yes, and before that, from where we have today started. Today we started from mobile telecommunication services, GSM. This GSM have 3 domain. One is bearer service domain, second one is telematic service domain. So we have first learned about the bearer services domain, then we have now in telematic or telephone service domain. This telephone service domain has also several components. One is we have already learned about the BS, okay, base station, and base station has again 2 components, BTS and BSC. After that we are now in MS, that is mobile station. This component is also have several functions and several components. The 4 major components of mobile stations are MT, TA, TE, and SIM. এইটা পড়ছি আমরা এখন পর্যন্ত নাকি? ঠিক আছে সবাই?
Sir, in a town, there is a TE and a TA, or there is R and S down. Yes, there is R So- and S, receiver and sender. These are known as receiver and Yeah. sender. Oh, send. Send. আমরা আজকে আমরা কিন্তু এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে পড়তেছি। আমি একটু তাহলে আমার মনে হয় আমরা এখানে একটু পজ দেই, কারণ আমি চাই এই চ্যাপ্টারটা একটু সবাই ভালো মতো একটু আত্মস্থ করুক। আমাদের আসলে এই ওয়্যারলেস টেলিকমিউনিকেশনের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু এটা। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অন আওয়ার ফুল ক্লাসেস। ওকে, আমরা কি সামনে আগাবো নাকি এই জিনিসটা আরেকবার আমরা একটু রিভিউ করবো? স্যার আরেকবার রিভিউ করলে স্যার বেটার হয়। কারণ আমাদের কিন্তু আসলে এই পুরো কোর্সে কি শিখছি বলতে গেলে আসলে এই চ্যাপ্টারটাই কিন্তু শিখবো। ওকে, so if we start from beginning again, we have started with GSM. So GSM is actually, what is GSM? Global System for Mobile Communication. This is known as GSM. Okay, then we have learned about the characteristics of GSM. The GSM এর কি কি characteristics থাকে বা কি কি বৈশিষ্ট্য থাকে? So the performance characteristics of GSMs are communication, total mobility, worldwide connectivity, high capacity, high transmission quality, and security function. অর্থাৎ আমরা 6টার মতো পারফরম্যান্স ক্যারেক্টারিস্টিক্স এখানে দেখছি। এর বাইরেও আছে অনেক কিছু, বাট এই 6টাই হচ্ছে ইম্পর্টেন্ট আমরা বলতে পারি। So most important characteristics, performance characteristics of GSMs are: one, communication. The communication টা আমরা করি, voice and data communication is under communication. Then mobility, total mobility. আমরা যখন GSM ইউজ করি, আমাদের যখন মোবাইল ফোন ইউজ করি, আমরা একটা টোটাল মোবিলিটি পাই যে কোনো জায়গায়, লোকাল এন্ড ইন্টারন্যাশনাল, আমরা ঠিক নিয়ে চলে যেতে পারি। This is known as total mobility. Then we have worldwide connectivity. This worldwide connectivity means we can use one number throughout the world. That is known as worldwide connectivity. Then we have high capacity. As we can have a smaller cells around from 100 meter, so we can get a high capacity for GSM. We have high transmission quality, and we have a security functions by authentications throughout the SIM. Okay, so these are the performance characteristics of GSM. Then we have learned about the disadvantages of GSM. That means as still there is no end-to-end encryption, so this is a major disadvantage of GSM. GSM have no full system for using the full bandwidth of ISDN, and it has no transparent B channel. So এই দুইটা বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ অফ জিএসএম। একটা হচ্ছে নো এন্ড টু এন্ড এনক্রিপশন এবং একটা হচ্ছে নো ফুল আইএসডিএন ব্যান্ডউইথ। এটা ছাড়াও আরো ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন হাই কমপ্লেক্সিটি ইজ ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজেস। ইট হ্যাজ দ্য ইনকম্প্যাটিবিলিটিস উইথ several another devices or several towers. So there are many incompatibilities. Those are also the disadvantages of GSM. So এইটুক পড়ার পরে বেসিক্যালি আমরা চলে গেছিলাম যে জিএসএম বলতে আমরা বুঝতেছি মোবাইল সার্ভিসের তিনটা ডোমেইন। এই তিনটা ডোমেইন আমরা বুঝছি। একটা জিএসএম এর তিনটা ডোমেইন আছে, 3 domains in there are in GSM. One is bearer services, number 2 telematic services, number 3 supplementary service. So আমরা যদি বলি, if we are saying that GSM, that means this GSM is working in 3 service domain. One is bearer service, telematic service, and supplementary service. Bearer service কি? Bearer service is the physical medium service. The physical structure, physical architecture, all are included in this bearer services. Telematic services actually holding the end user services like voice services, SMS services, data services, MMS services. These are known as telematic services. And this last one is the supplementary services. So is that call forwarding, call redirection, and etc. So basically these are the 3 domains of GSM or mobile services. So আমরা তিনটা ডোমেইন নিয়ে এরপরে আবার পরবর্তীতে আমরা আলোচনা করছি একটা একটা। That is, first one is bearer services. What is bearer services? Bearer services have
interface, terminals, and data rates. Bearer service domain have interface, which are known as RSU interface. We have data terminal interface transparency, which is known as transparent and non-transparent, and data rates, circuit-based voice and data, packet-based only data services. So these are the functions or component of bearer services. Then we go for teleservices. So teleservices টাই আসলে আমাদের mobile service বলতে আমরা যেটা বুঝি। So teleservices has offered basically voice and data, and some voice, non-voice teleservices are SMS, MMS, internet, and etc. এরপরে আমরা বলছি supplementary service কি? Supplementary services are like call forwarding, call rejection, voicemail. These are known as supplementary services. এরপরে আমরা GSM architecture পড়ছি. What is the GSM architecture? GSM architecture is known as a public land mobile network. সবগুলো GSM একত্রিত হয়ে এই পাবলিক ল্যান্ড মোবাইল নেটওয়ার্ক তৈরি করে। আমাদের GSM এর ভিতরে 4টা কম্পোনেন্ট আছে, MS, BS, MSC and LR, এবং সাবসিস্টেম আছে RSS, NSS and OSS। তো আমরা এই RSS টা নিয়ে আবার এতক্ষণ পর্যন্ত আলোচনা করছি। এই RSS এর আন্ডারে কি আছে? দিস MS, BS, basically these things are under the RSS. Then we have go through some pictures or architecture overview images, and after that we learned about these things: BS, RSS, radio subsystem, 2 component BSS and mobile station. BSS have again 2 components, BTS and BSC, and finally we learned about the MS, mobile station, which is mobile terminal, terminal adapter, terminal equipment, subscriber identity module or SIMs, including version. So এই পর্যন্ত আজকে আমরা পড়লাম। So we have gone through this. এই পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা কোন রকম? Any question up to this? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে যে আমরা এটা এই কোনটা আসলে একটু ঝামেলা হচ্ছে, আর একটু বোঝা দরকার বা ক্লিয়ার না? স্যার এই পর্যন্ত স্যার কোনো ঝামেলা নাই স্যার, একটু কথা বলতে চাই জিএসএম আর্কিটেকচার নিয়ে স্যার। এটা স্যার আমি আসলে ওই জিএসএম আর্কিটেকচার নিয়ে সরাসরি কাজ করছি, আমি গ্রামীণফোনের সাথে ছিলাম, পাশাপাশি হচ্ছে আমি টেলিকমিউনিকেশনের উপরে ডিপ্লোমা করেছি, তারপরে গ্রামীণফোনের সাথে সম্পৃক্ততা। তো জিএসএম আর্কিটেকচারের স্যার যে এই ফিগারটাতে ভিএলআর, এইচএলআর এবং ইআইআর এই 3টা পার্ট খুব গুরুত্বপূর্ণ। ভিএলআর হচ্ছে ভিজিটর লোকেশন রেজিস্টার, অর্থাৎ একজন গ্রাহক কোথায় অবস্থান করছে তার প্রতিটা এরিয়ার লোকেশনটা এখান থেকে আমরা দেখতে পারি। এটা হচ্ছে অপরাধ তদন্ত বিভাগ যখন কোনো কিছু নির্ণয় করতে চায় সেটা। এইচএলআর হচ্ছে হোম লোকেশন রেজিস্টার, আর ইআইআর এটা হচ্ছে ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, অর্থাৎ যে মোবাইল ফোনটা দিয়ে কেউ কমিউনিকেশন করছে সেটার একটা আইডেন্টিটি রেজিস্টার। এইগুলো হচ্ছে অপারেশন সিস্টেমের মধ্যে সম্পৃক্ত থাকে। আর হোম লোকেশন রেজিস্টারটাতে হচ্ছে শুধুমাত্র একজন গ্রাহকের এককালীন অবস্থান সম্পর্কে জানা যায়, আর ভিজিটর লোকেশন রেজিস্টারে সময়ে সময়ে সে কোথায় গিয়েছে বা কি কি ভাবে গিয়েছে এটার জিওগ্রাফিক্যাল একটা ম্যাপ আমরা জানতে পারি। জি, এটা আমরা এখনো পড়ি নাই, কিন্তু এটা কিন্তু পরে পড়বো এনএসএস পড়ার সময়, এখনো যাই না এই পর্যন্ত। ঠিক আছে স্যার। আমরা বেসিক্যালি যে লোকেশন রেজিস্টার যেটা আসলে এনএসএস এবং ওএসএস এর মধ্যে থাকে, ওইটা আমরা এটার পরে পার্ট আর কি। আরএসএস পড়তেছি আমরা এখন আরএসএস এ আছি, আরএসএস পড়ে তারপরে আমরা আসলে এনএসএস এবং স্যার ইআইআর যেটা ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, এটার সাথে কিন্তু মোবাইলের আইএমইআই এর একটা যোগসূত্র আছে, অর্থাৎ আইডেন্টিটি ইকুইপমেন্টারি আসলে নাম্বারটাকেই আমরা বলি হচ্ছে আইএমইআই নাম্বার আর কি, মোবাইল ফোনের যে নাম্বারটা থাকে। এবং স্যার আরেকটা বিষয় হচ্ছে জিএসএম আর্কিটেকচারে এর আগের যে তৈরিটা এটার আগের স্লাইডটা কথা কেটে আসছে স্যার, এই স্লাইডটার আগের এর উপরের স্লাইডটা এই স্লাইডটা। হ্যাঁ স্যার, একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে মিনিমাম 5 সেকেন্ড
হ্যাঁ, কি বলতেছিলেন আবার বলেন শুনি। কি জানি বলতেছিল কথা, আবার একটু আনমিউট হয়ে বলেন। জি 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 স্যার, বলতেছে স্যার এই স্ট্রাকচারের মধ্যে থেকেই মোবাইল কমিউনিকেশনটা করতে হয় বেসিক্যালি। ওই মোবাইল সুইচিং সেন্টার, এনএসএস, ওএসএস এবং আরএসএস এর মধ্যে। তো একটা মোবাইলের কল এস্টাবলিশ করতে গেলে একজন ইউজার যখন নাম্বারটা নিয়ে প্রেস করে, সাথে সাথে রেডিও ইন্টারফেস তৈরি হয়। এবং এই যে ভিএলআর, এমএসসি, বিএসসি এই সবগুলো স্টেশন কন্ট্রোল করে একটা রিং এস্টাবলিশড হতে 5 সেকেন্ড সময় লাগে। এমনকি যে কোনো অপারেটর থেকে যে কোনো অপারেটরে একটা রিং এস্টাবলিশ করতে গেলে কমপক্ষে 5 মিনিট, 5 সেকেন্ড সময় লাগবে। এর আগে রিংটা গিয়ে ওখানে পৌঁছাবে না। হুম 5 সেকেন্ড মিনিমাম। কারণ হচ্ছে এই সব কয়টা স্টেশন এটাকে ফরওয়ার্ড করতে করতে তারপর এস্টাবলিশড হয়, এবং সর্বশেষ পর্যায়ে যে অপারেটরের কাছে কলটা যাবে ওখানে অথেন্টিকেশন সেন্টার আছে, যেটা হচ্ছে কলটাকে করার জন্য ডিরেক্টলি অনুমতি প্রদান করে। হুম দেন হচ্ছে ইউজার, এক ইউজারের সাথে আরেক ইউজার সরাসরি কথা বলতে পারে। এই আর কি স্যার, এটা হয়তো আমরা সরাসরি আরো দেখতে পারবো সামনে যখন আরো চ্যাপ্টার আসবে। আমি মনে করলাম যে মনে হয় আর্কিটেকচারটা এখানেই শেষ, আর বোধহয় আমাদের সিলেবাসে নাই, অন্য কোনো চ্যাপ্টার বোধহয় চলে আসছে, এই জন্য না আর কি না, স্যার। আর্কিটেকচারটা তো আসলে আর্কিটেকচার যদি বলি তাহলে এটা আর্কিটেকচার এখানে শেষ, কিন্তু আর্কিটেকচার আসলে আমরা তো আরএসএস টাও জানলাম কেবল, এরপর এনএসএস ওএসএস জানার পরে আমরা আবার এই পুরো প্রসেসটা কিভাবে কাজ হয় ওইটা দেখবো আর কি। বাট খুব ভালো হলো যেহেতু আমরা একটা রিয়েল এক্সপিরিয়েন্সও জানলাম এবং আমাদের সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা সম্বন্ধে আমরা আরেকটু জানতে পারলাম। থ্যাংক ইউ। তো আর জি কারো কোনো জানার ইচ্ছা, ভাষ্য বা মতামত শেয়ারিং আছে কিনা? আমরা কিন্তু এরকম শেয়ারিং করলেই কিন্তু আলটিমেটলি আমাদের এই উদ্দেশ্য সফল হবে ট্রেনিং এর। হ্যাঁ, এই কোর্স কিন্তু আলটিমেটলি এই যেগুলো যদি না বুঝি খালি মুখস্থ করে পাস করাই হইলো আর কি। তো ওই জায়গাটা একটু বুঝতে পারাটা আমার মনে হয় দরকার আছে, যে কারণে আমি আজকে আগাচ্ছি না এই পর্যন্তই। কারণ আজকে কিন্তু আমরা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পড়লাম। হ্যাঁ, আমাদের মোবাইল টেলিকমিউনিকেশনের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট জিএসএম, এবং এই জিএসএম এর ডোমেইন গুলা কি কিভাবে কাজ করে সেই জিনিসগুলা জানলাম আমরা, সার্ভিস গুলা আসলে কিরকম সেই সার্ভিস গুলা জানলাম, এবং দেন আমরা আর্কিটেকচারটা শুরু করলাম। এবং শিশির যেভাবে বললেও যে এই আর্কিটেকচারের কিভাবে কাজ করে সেটাই কিন্তু আমরা অলরেডি এই ছবিগুলোতে দেখে ফেলছি। সো এটা আমরা আজকে আরএসএস টা নিয়ে আলোচনা করলাম, আরএসএস এর পয়েন্ট গুলাতে কি হয়। আশা করি আমরা সামনের দিনগুলো আলোচনা করলে তখন আরো ক্লিয়ার হবে। বাট এই আরএসএস টা কি আমরা সবাই বুঝছি কিনা এই পর্যন্ত? আরএসএস নিয়ে কারো কোনো কনফিগারেশন মানে কোনো কনফিউশন বা কোনো সমস্যা আছে কিনা? নাই কারো কোনো সমস্যা, নাকি কেউ আসলে বুঝেই নাই, ঘুমাচ্ছি? বুঝলে কিন্তু সমস্যা থাকার কথা। হ্যাঁ, ক্লাস করলেই মানে সমস্যা থাকবে। তো কোনো প্রবলেম আছে না নাই? স্যার ইনশাল্লাহ বুঝতেছি তো, ফিজিক্যালি হলে যেমনটা বোঝা যেত এখন তো আর স্যার মানে অতটা বুঝবো না স্যার। তারপরে যতটুকু মানে আমরা কি এখন বুঝছি না যে আসলে হয় কি মোবাইল টেলিফোন, এই যে শিশির স্যার চেষ্টা করতেছি আপনাদেরকে স্যার। বললো ঘটনাটা কি ঘটে, মানে আপনারা ফোন দিলেন, এই আরএসএস মানে তো পুরো রেডিওর পার্টটুকু এইটুকুই বুঝছেন কি, যারা ফোন দিবেন কি ঘটবে, কি এই আপনার ফোনটা আসলে কোথায় আছে এই পুরো সিস্টেমের মধ্যে, এবং আপনাদের এই কভারেজ এরিয়াটা কেমন হয়, এই জিনিসগুলো একটু বুঝতে পারলে আমরা মনে করবো যে না আমরা তো জানছি। কারণ আসলে হয় কি, আমরা তো কোর্স শেষ হবে, বিএসসি পাস করে বের হয়ে যাবো, আমরা বলবো যে হ্যাঁ আমাদের তো মোবাইল টেলিকমিউনিকেশন ছিল, তো কি কি ছিল, তাহলে আমরা বেসিকটা যেন আমরা বলতে পারি ওইটুকু কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে। এটা কিন্তু মুখস্থ করার বিষয় না, আসলে মুখস্থ করলে কিন্তু বিপদ, বোঝাটা জরুরি আর কি। তাহলে কি এই পর্যন্ত ঠিক আছে সবাই? তাহলে আজকে আর কোশ্চেন না থাকলে শেষ করবো এখানে। স্যার অ্যাটেন্ডেন্সটা? অ্যাটেন্ডেন্স তো ওই যে আগের লিংকেই, অ্যাটেন্ডেন্স এর লিংক কিন্তু আমার একটাই। স্যার ওই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছেন স্যার। হ্যাঁ আবার দিব স্যার যদি
স্যার গুগল ক্লাসরুমে তো দেয়াই আছে থ্যাংক ইউ। হ্যাঁ, গুগল ক্লাসরুমে দেওয়া আছে, আমি আবার দিয়ে দিলাম এখানে। তো আমাদের আসলে এই একটাই লিংক, হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের, এই পুরো কোর্স পর্যন্ত থাকবে, যে কোনো সময় অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিলেই হবে। আর কারো কোনো কোশ্চেন? No, শেষ sir. করবো এখানে। So can we finish here? Yes, sir. Recording